আসসালামু আলাইকুম সবাইকে, এসএসসি একাডেমি কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা সেটা হচ্ছে ফোর্স বলের। আজকে সেকেন্ড ক্লাস আমরা করব, পার্ট 2। ঠিক আছে, তো বলের আলোচনা শুরু করার আগে আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি সংঘর্ষ বা কলিশন। এটা নিয়ে আমরা আজকের মূল আলোচনা এবং এই রিলেটেড আমরা কিছু ম্যাথ করব। তো এইটা শুরু করার আগে একটা ভাইয়ার প্রবলেম ছিল, ওই প্রবলেমটা একটু সলভ করে নিই। সেটা হচ্ছে আপনাদের বইয়ের একদম পৃষ্ঠা নাম্বার 86 বা 87 দিকে একটা উদাহরণ আছে। ঠিক আছে, উদাহরণটা কি বলছে যে দেখো, মানে মনোযোগ দিয়ে শুনো। সেটা বলছে যে ধরা যাক তুমি সম্পূর্ণ ঘর্ষণহীন একটি সমতলে দাঁড়িয়ে আছো, তোমার ওজন 50 কেজি এবং তোমার সামনে একটি 100 কেজি ভরের পাথর রয়েছে। তুমি ঠিক করলে তুমি পাথরটিকে 50 নিউটন বল দিয়ে ধাক্কা দিয়ে এক মাথা থেকে অন্য মাথায় নিয়ে যাবে, 10 সেকেন্ড পরে পাথরটির বেগ কত হবে? তো আমাকে বলছে কি, যেখানে একটা পাথর আছে আমি এখান থেকে ফোর্স প্রয়োগ করলাম। কোশ্চেন হচ্ছে যে 10 সেকেন্ড পরে পাথরটার বেগ কত হবে। আচ্ছা, তো চলেন বের করি। এখানে কি কি দিয়ে দিছে দেখেন তো। পাথরের ভর দিয়ে দিছে, কি বললাম, পাথরের ভর কত দিছে ভাইয়া? 100 কেজি। আর তোমার ভর কত? 50 কেজি। আচ্ছা, তো আমাদের কি বের করতে বলছে? বলছে বেগ কত। তো বেগ করতে হলে আমাকে ফার্স্টে ত্বরণটা বের করা লাগবে। এখন খেয়াল করেন তো, আমরা একটা সূত্র পড়ে আসছি না, F = ma। এখান থেকে কি আমি আমার ত্বরণটা বের করে নিতে পারি। আচ্ছা, ভালো কথা, ত্বরণটা বের করতে পারি। এখন একটা জিনিস খেয়াল করে, সেটা হচ্ছে নিউটনের থার্ড লতে কি বলছিল। নিউটনের থার্ড লতে আমি যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করব, ওই বস্তুটাও আমার উপর সেম বল প্রয়োগ করবে। হ্যাঁ, জিনিসটা কিরকম, যে মনে করেন আপনি ওকে 10 টাকা দিলেন, সেও কিন্তু ব্যাক করার টাইমে আপনাকে 10 টাকাই দিবে। তাহলে এখানে কি হচ্ছে, সমান ও বিপরীত প্রতিক্রিয়া, মানে আমি যে যতটুকু দিলাম তার সেম কি ফেরত পাইলাম। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পারলেন। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, কি বলতেছে, F = ma। হ্যাঁ, এখন চিন্তা করেন তো, এখানে সেই বালকটা দাঁড়ায় আছে, বালকটা যখন এই পাথরের উপর ফোর্স প্রয়োগ করলো, তো নিউটনস থার্ড ল অনুযায়ী এই পাথরটা কি করবে? তার উপর একটা সমান প্রতিক্রিয়া বল করবে না? সেম একটা প্রতিক্রিয়া বল সেও দিবে। আচ্ছা, তো এখান থেকে আমি একটা কাজ করি, F = ma। তো এখান থেকে আমি আমার ত্বরণটা বের করি। ফার্স্টের ক্ষেত্রে যে ছেলেটা যে পাথরের উপর বল প্রয়োগ করতেছে, ওইখান থেকে আমি ত্বরণটা বের করি, A = F/m। তা আমাকে বলে দিছে না কত নিউটন? 50 নিউটন। এফটা কত দিছে? 50 নিউটন বল প্রয়োগ করছে পাথরটার উপর ছেলেটা। তাহলে এখানে এফ এর জায়গা হবে 50। তারপরে পাথরটার ভর কত? 100 কেজি। তাহলে 50/100 = 0.5 মিটার/সেকেন্ড²। এত ত্বরণ। আচ্ছা, এখন খেয়াল করেন, ওর ত্বরণটা বের হয়ে গেল। এখন এই পাথরটা সেম ভাবে এই ছেলেটার উপর একটা কি করবে? ফোর্স প্রয়োগ করবে না? সে ফোর্সটা কত হবে বলেন তো? 50 নিউটন। কারণ কি, আমরা কি বলছি, সমান ও বিপরীত প্রতিক্রিয়া। মানে আমি 50 নিউটন বল প্রয়োগ করলাম পাথরের উপর, পাথরও কি করবে? 50 নিউটন বল আমার উপর প্রয়োগ করবে। তাহলে পাথরের ক্ষেত্রে বল কত? যদি আমি এটাকে F প্রাইম ধরি, তাহলে বলটা কত? 50 নিউটন। তাহলে এখন চিন্তা করেন, পাথর কর্তৃক ত্বরণটা কত বের করতে পারি আমরা? F প্রাইম = m প্রাইম a। এম প্রাইম, এখানে এই এমটা কার ভর? বালকটার ভর। দেখেন তো, বালকটার ভর কত দিছে? 50 কেজি। তাহলে F প্রাইম কত? 50, বালকটার ভর 50 = a। এটাও A প্রাইম দিলাম। তাহলে A প্রাইম কত আসলো ভাইয়া? A প্রাইম আসলো 1 মিটার/সেকেন্ড²। তাহলে দেখেন, এই যে ছেলেটা যখন ফোর্স প্রয়োগ করলো, তখন ত্বরণ কতটুকু ক্রিয়েট হলো? এত। যখন পাথর কর্তৃক আবার বিপরীতভাবে ফোর্সটা প্রয়োগ হলো, ত্বরণ হলো কত? এত। এখন কোশ্চেনটা বলছে যে 10 সেকেন্ড পরে পাথরটার বেগ কত হবে। এখন চিন্তা করেন তো, এই ছেলেটা কি পাথরটাকে সরাইতে পারবে? পারবে না তো। কারণ কি, বিপরীত। দেখেন, অলমোস্ট সেম ফোর্স, ও 50 ও 50। দেখেন ত্বরণের খুব বেশি ডিফারেন্স হয়েছে? খুব বেশি ডিফারেন্স হয় না। তাহলে কি 10 সেকেন্ড পর পাথরটা কি মুভ করবে? খুব বেশি মুভ তো করবে না। তাহলে 10 সেকেন্ড পরে পাথরটা কোনো বেগই আমরা পাবো না, কারণ এখানে তো খুব বেশি চেঞ্জই হচ্ছে না বলতে গেলে। ঠিক আছে, সো এখানে কোনো ধরনের এই যে মানে 10 সেকেন্ড পরে পাথরটার বেগ কিছুই হবে না, জিরো আর কি। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। দেখেন আপনাদের নিচে যদি বইয়ের নিচে দেখেন, সেম ভাই কথাই লিখছে যে মানে 10 সেকেন্ড পরে পাথরটিকে ধাক্কা দেওয়া সম্ভব না। কারণ কি, আপনি কিভাবে ধাক্কা দিবেন? পাথরটাকে তো মুভ হতে হবে, মানে সরতে তো হবে, সরতেছে না, বেগ তাহলে কেন পাবে? ঠিক আছে, আশা করি যে ভাইয়া কোশ্চেনটা করছেন ওই জিনিসটা ক্লিয়ার। এখন আমরা পড়বো কি, সংঘর্ষ নিয়ে। ঠিক আছে, আমরা এখন সংঘর্ষ নিয়ে আলোচনা করব। খুব বেশি মনোযোগ দিয়ে ক্লাসটা করবে, কারণ কি এখান থেকে অনেক বেশি ম্যাথ আসে। আচ্ছা, সংঘর্ষ, তাই না? সংঘর্ষ বলতে কি বোঝায়? একজন আরেকজনের সাথে বাড়ি খাওয়া। এটা একদম কমন, একদম বেসিক ধারণা। এখন দেখেন সংঘর্ষ রিলেটেড ম্যাথগুলো কিরকম।
সেটা হচ্ছে মনে করেন এ একটা বস্তু, বি একটা বস্তু, দুইটাই চলমান বস্তু, ঠিক আছে, ধরে নিলাম। এখন এই বস্তুটার বেগ হচ্ছে u1, এই বস্তুটার বেগ হচ্ছে u2। ওকে, আচ্ছা, তাহলে এটা কি আমার আদি বেগ না? আদি বেগ। এখন এই এ বস্তুটা u1 বেগে সামনের দিকে চলতেছে, আর বি বস্তুটা u2 বেগে এ এর দিকে চলতেছে। আচ্ছা, ওরা চলতে 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 একটা পয়েন্টে এসে এ আর বি পরস্পরের সাথে ধাক্কা খেলো। কি করলো? পরস্পরের সাথে এক্সিডেন্ট ঘটলো। এখন বলেন তো, আচ্ছা, এই বস্তুটার ভর হচ্ছে m1 আর এই বি বস্তুটার ওজন হচ্ছে, ভর হচ্ছে m2। কি বললাম? এ বস্তুটার ভর হচ্ছে m1, বি বস্তুটার ভর হচ্ছে m2, আর এ বস্তুটা কি u1 বেগে বি এর দিকে যাচ্ছে, বি বস্তুটা u2 বেগে এ এর দিকে আসতেছে। এখন ওদের মাঝখানে কি হলো? একটা সংঘর্ষ হলো। কি হলো? সংঘর্ষ। আচ্ছা, এখন খেয়াল করেন, সংঘর্ষ হওয়ার আগে কি বললাম? সংঘর্ষ হওয়ার আগে এ বস্তুটার ভরবেগ কত বলেন তো? ভরবেগের সংজ্ঞা কি? ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে ওর ভর হচ্ছে m1 আর বেগ কত? u1। তাহলে ভরবেগ কত? m1 u1। সেম ভাবে বি বস্তুটার ভরবেগ কত? m2 u2। এতটুকু তো বুঝতে পারছেন, তাই না? আচ্ছা, এতটুকু গেল, কিচ্ছু করি না কিন্তু। এখন পরবর্তীতে খেয়াল করেন, পরবর্তীতে হচ্ছে দুইটা বস্তু কি হলো? বাড়ি খাইলো। বাড়ি খাওয়ার পরে এ বস্তুটার বেগ চেঞ্জ হয়ে গেল, u1 থেকে চেঞ্জ হয়ে সে কি হয়ে গেল? v1। বি বস্তুটা আবার কি হলো? বেগ চেঞ্জ হয়ে গেল, বেগটা কত হয়ে গেল? v2। এখন আপনি চিন্তা করেন, যখন দুইটা গাড়ি পরস্পরের সাথে ধাক্কা খেলো বা বাড়ি খেলো, অবশ্যই কি বেগটা চেঞ্জ হয়ে যাবে? আগের মতো কি বেগ থাকবে? অবশ্যই না, হয়তো বা কমে যাবে, হয়তো বা বেড়ে যাবে, কিছু একটা হবে, কিন্তু বেগটা চেঞ্জ হবে। সেটা কি হবে? একটা ধরে নিলাম v1, একটা v2। এখন আমি আপনাকে বলি, বেগ চেঞ্জ হয়ে গেল না, তাহলে কি ভর বেগ চেঞ্জ হবে না? কারণ কি ভর ও বেগের গুণফলকে, তাহলে ভর কত ছিল? m1 তো m1ই আছে, m2 তো m2ই আছে, তাহলে ভর বেগ চিন্তা করেন, মানে সংঘর্ষের পরে এ বস্তুটার ভরবেগ কত হবে? m2 v1, বি বস্তুটার m2 v2। এই যে আমরা যে সংঘর্ষ বলতেছি, সংঘর্ষের ক্ষেত্রে খেয়াল করেন, ভর বেগের সংরক্ষণশীলতার যে নীতি, সেই নীতি অনুযায়ী সংঘর্ষের পূর্বে এই দুইটা বস্তুর ভরবেগের যোগফল আর সংঘর্ষের পরের ভরবেগের যোগফল সমান হবে। ইট মিনস এইটা ইকুয়াল টু এইটা হবে। ঠিক আছে, আমি একটু সুন্দর করে লিখি, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। খেয়াল করেন, কি বললাম? m1 ইন্টু u1 প্লাস m2 ইন্টু u2 ইকুয়াল টু m1 ইন্টু v1 প্লাস m2 ইন্টু v2। ঠিক আছে, তাহলে কি বললাম খেয়াল করেন, সেটা হচ্ছে সংঘর্ষের পূর্বে এ ও বি বস্তুর সম্মিলিত ভরবেগ সংঘর্ষের পরের সম্মিলিত ভরবেগ কি হবে? সমান হবে। এইটাকে বলা হয় ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। এটাকে কি বলা হয়? ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। আশা করি বুঝতে পারছেন। আবারও বলতেছি, এ একটা বস্তু, বি একটা বস্তু, এ বস্তুটার ভর m1, এ বস্তুটার ভর m2, ওর আদিবেগ u1, এর আদিবেগ u2। এখন ওরা চলতেছে চলতেছে চলতেছে, একটা সময় গিয়ে বাড়ি খেলো। বাড়ি খাওয়ার পরে এই বস্তুটার ভর হয়ে গেল v1, এই বস্তুটার ভর হয়ে গেল v2। তাহলে এই যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি থেকে দেখা যাচ্ছে, সংঘর্ষের পূর্বে দুইটা বস্তুর সম্মিলিত ভরবেগ সংঘর্ষের পরে বস্তু দুটির সম্মিলিত ভরবেগের সমান হবে। আশা করি এটা বুঝতে পারছেন। এটা ছিল ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। ঠিক আছে, এখন আমরা দেখব শক্তি সংরক্ষণশীলতার নীতি। মানে সেম এর টাইপেরই থাকবে, জিনিসটা হয়ে যাবে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইকুয়াল টু হাফ m1 v1 স্কোয়ার
প্লাস হাফ m2v2 স্কোয়ার। দুইটা সূত্রই ভয়ানক লেভেলের ইম্পর্টেন্ট, ভালো করে লিখে রাখেন। দেখেন আপনাদের কথা হতে পারে এটা কোত্থেকে আসছে, দেখেন এটা আমরা কোন চ্যাপ্টার পড়তেছি, ফোর্সের চ্যাপ্টার পড়তেছি। এরপরে চ্যাপ্টার শক্তি। শক্তিতে গেলে আমরা দেখতে পাবো একটা বস্তু, খেয়াল করেন, একটা বস্তু যখন গতিশীল থাকে, চিন্তা করেন একটা বস্তু গতিশীল, মনে করেন একটা প্রাইভেট কারটা কি হচ্ছে, সামনের দিকে চলতেছে। এখন বলেন তো ওর মধ্যে কিছু শক্তি সংরক্ষণ থাকবে না, কিছু শক্তি কনজিউম করে রাখবে। এই শক্তিটা কি, এই শক্তির সূত্রটা হচ্ছে, খেয়াল করেন শক্তির সূত্রটা হচ্ছে E ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। এটা যখন আমরা নেক্সট চ্যাপ্টার পাবো তখন আমরা দেখবো এই শক্তির সূত্র কি, E ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। এখন চিন্তা করেন এ বস্তুটা যখন u1 বেগে চলতেছে তখন এই বস্তুটার শক্তি কত, হাফ m u1 স্কোয়ার না। দেখুন আমি তাই লিখছি না, এটা m1 হবে, হাফ m1 u1 স্কোয়ার না, সরি যেটা হাফ m1 u1 স্কোয়ার। সেম ভাবে বি বস্তুটা u2 বেগে চলতেছে, তাহলে বি বস্তুর শক্তি কত, হাফ m2 u2 স্কোয়ার না। ওকে, আবার বাড়ি খাওয়ার পরে প্রথম বস্তু বেগ হয়ে গেল v1, দ্বিতীয় বস্তুর বেগ হয়ে গেল v2, তাহলে প্রথম বস্তুর বেগ কত, হাফ m1 v1 স্কোয়ার হাফ m2 v2 স্কোয়ার। এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। ঠিক আছে, দেখেন আপনাদের বইয়ের হচ্ছে, দাঁড়ান একটা মিনিট, সেটা হচ্ছে বইয়ের এক সেকেন্ড, বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে বইয়ের পৃষ্ঠা হচ্ছে 72তে গেলে একসাথে দুইটা সূত্র পেয়ে যাবেন। তো এইটাকে বলা হচ্ছে ভাই ভরবেগের, দেখেন m1 u1 ভরবেগের গুণফল। সো এই জন্য এটাকে বলা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। আর এইটা কি, দেখেন এটা কি শক্তি না গতিশক্তি, এগুলো কিন্তু শক্তির এক একটা রূপ, তাই এটাকে বলতেছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। অর্থাৎ জিনিসটা কি বুঝেছি একটু খেয়াল করেন। সংরক্ষণশীলতার নীতি বলতে বুঝাচ্ছে এটা কি, বুঝাচ্ছে হচ্ছে আমার যখন একটা গাড়ির সংঘর্ষ হয় নাই, দুইটা গাড়ি যখন পরস্পর মুখোমুখি, তার আগে যখন সংঘর্ষটা হয় নাই, তার আগে যে শক্তির যোগফল, মানে এ বস্তুর গতিশক্তি প্লাস বি বস্তুর গতিশক্তি, এই দুইটার যোগফল সংঘর্ষের পরেও দুইটার যোগফল সেমই হবে। এটাই সংরক্ষণশীলতার নীতি। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করেন এই দুইটা বুঝছেন না। এখন আমি একটা কথা বললাম, আমি তোকে কি বললাম যে এদিক দিয়ে একটা যাচ্ছে, এদিক দিয়ে একটা আসতে সংঘর্ষ হলো। এখন যদি একটা গাড়ি এভাবে যায় আর একটা গাড়ি যদি এভাবে যায়, ঠাস করে বাড়ি খেতে পারে না। এই ক্ষেত্রেও সেম কিন্তু সূত্রগুলো আমরা প্রয়োগ করব। এরকম না যে মুখোমুখি হইলেই যে হবে তা কিন্তু না। দেখেন অনেক সময় অনেকে মনে করে কি জাস্ট এদিকে একটা গাড়ি চলতেছে, এদিকে একটা ট্রাক আসতেছে, বাড়ি খেলো, এসব ক্ষেত্রে জাস্ট এইসব সূত্র, আসলে তা কিন্তু না। মনে করেন একটা গাড়ি সোজা চলতেছে, পিছন থেকে আরেকটা গাড়ি এসে ঠাস করে বাড়ি দিয়ে দিল, সমস্যা কি, ওই ক্ষেত্রেও কিন্তু আমরা এই সূত্রগুলোই অ্যাপ্লাই করব। ঠিক আছে, চলেন এখন আমরা কিছু ম্যাথ করি। আচ্ছা না, ম্যাথ করার আগে আরো কিছু কথা বলে নি। দাঁড়ান, দেখেন এই যে আমি দুইটা সূত্র লিখলাম না, আপনারা দুইটা সূত্র লিখে ফেলেন, ঠাস ঠুস করে সূত্রগুলো সুন্দর করে খাতায় লেখেন এবং সূত্রগুলো একদম পুরো মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা এই দুইটা সূত্র দেখেন একটা কথা বলি, সেটা হচ্ছে এ বি, তাই না, এ বেগ কত u1, এটার বেগ হচ্ছে u2, এটার ভর হচ্ছে m1, এটার ভর হচ্ছে m2। এখন খেয়াল করেন বাড়ি খাওয়ার পরে কি বেগটা চেঞ্জ হয়ে গেল, এর বেগ হয়ে গেল v1, বির বেগ হয়ে গেল v2, চেঞ্জ হয়ে গেল। এখন এই যে আগে যে দুইটা সূত্র ব্যবহার করলাম আমরা, দুইটা সূত্র, একটা শক্তির সংরক্ষণশীলতার নীতি আর একটা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, এই দুইটা নীতি ব্যবহার করে আমরা ইজিলি এই যে পরিবর্তিত বেগ, মানে শেষ বেগ যেটা, মানে যে বেগটা চেঞ্জ হয়েছে সেই বেগের মানটা মানে বের করতে পারি। কিভাবে খেয়াল করেন, v1 ইকুয়াল টু, লেখেন আমি জেনমে লিখতেছি সেভাবে খেয়াল করেন, v1 ইকুয়াল টু এত, v2 ইকুয়াল টু এত, কিছু কিন্তু লিখি নেই, হরে হবে। এই সূত্র অনেকে মনে রাখতে পারে না, তো মনে রাখার সিস্টেমটা দেখেন, v1 ইকুয়াল টু নিচে m1 প্লাস m2, মানে হচ্ছে দুইটা বস্তুর ভরের যোগফল। সেম ভাবে v2 তেও দুইটা বস্তুর ভরের যোগফল। এখন খেয়াল করেন আমি v1 বের করতেছি না, কি বের করতেছি, v1, তাহলে খেয়াল করেন m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2 ইন্টু m2 ইন্টু u2। খেয়াল করেন আমি v1 বের করতেছি না, তো ফার্স্টে কি লিখবো, ডিভাইডেড বাই দুইটা ভরের যোগফল, উপরে কি লিখবো, প্রথম বস্তুর ভর থেকে দ্বিতীয় বস্তুর ভরের বিয়োগ ইন্টু u1 মানে আদি বেগ প্লাস 2 ইন্টু m2 ইন্টু u2। তাহলে এইটা যদি এরকম হয় তাহলে v2 এর ক্ষেত্রে কি হবে, ফার্স্ট m2 মাইনাস m1
ইন্টু U2 প্লাস 2 ইন্টু M1 ইন্টু U1, ঠিক আছে? এই জিনিসটা অনেকেই মানে গরমিল লাগায় ফেলে, মনে রাখতে পারে না। আর প্রথম দুইটা বস্তুর মানে কি ছিল, সরি প্রথম দুইটা যে সূত্র লিখলাম, একটা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি আর একটা শক্তি সংরক্ষণ মানে শীলতার নীতি, ওই দুইটা সূত্র থেকে কিন্তু এই সূত্রটা আসছে, মানে V1 V2 ওইখান থেকে আমরা দেখাইতে পারতাম, জিনিসটা অনেক বড় হয়ে যেত। তাই এভাবে ডাইরেক্ট দেখাইলাম, এটা আপনারা জাস্ট মাথায় রাখবেন কিভাবে বের করা লাগে। এই V1 ইকুয়াল টু নিচে হবে দুইটা ভরের যোগফল, সেম ভাবে V2 এর ক্ষেত্রেও দুইটা ভরের যোগফল, আর উপরে কি হবে, যেহেতু V1 করতেছি সো আগে M1 মানে প্রথম বস্তুর ভর মাইনাস দ্বিতীয় বস্তুর ভর ইন্টু U1 প্লাস 2 ইন্টু M2 ইন্টু U2, আর V2 এর ক্ষেত্রে কি হবে, আগে M2 মাইনাস M1, যেহেতু V2 বের করতেছি সো এটার সাথে U2 গুণ থাকবে, আর এদিকে 2M1 ইন্টু U1, ঠিক আছে? এখন কিন্তু শেষ হয় না, আর কয়েকটা জিনিস বুঝার আছে, খেয়াল করেন, কিছু অবজেক্টিভ টাইপ কোশ্চেন আছে। এখন চিন্তা করেন, মনে করেন এ বস্তু বি বস্তু, দুইটা বস্তু সংঘর্ষ হবে। এখন মজার বিষয় হচ্ছে, এটাও একটা মনে করেন মার্সিডিজ বেঞ্জের গাড়ি, এটাও একটা মার্সিডিজ বেঞ্জের গাড়ি, দুইটার ভরই 50 কেজি, দুইটার ভরই 50 কেজি। এখন ও হচ্ছে U1 বেগে এদিকে যাচ্ছে, এটা হচ্ছে U2 বেগে এদিকে আসতেছে, দুইজনের সাথে বাড়ি খেল। এখন জিনিস খেয়াল করেন তো, দুইটা বস্তুরই ভর কি সেম না, কত 50-50। এখন চিন্তা করেন এখানে কি দেওয়া আছে, M1 মাইনাস M2, তাহলে 50 মাইনাস 50 দিলে কত আসে, 0। তাহলে দেখেন এটা এতটুকুর মান কত আসে, 0 চলে আসতেছে। সেম ভাবে এই এতটুকু 0 হয়ে গেল না, কারণ কি 50 মাইনাস 50 0, এটাও 0। ওকে, ভালো কথা। এখন খেয়াল করেন এখানে কত আছে, 2 ইন্টু M2 ইন্টু U2, তাহলে এখানে কাজ করেন 2 ইন্টু 50, U2 ভ্যালু তো আমি জানি না, U2 ডিভাইডেড বাই কত আছে, M1 প্লাস M2, তাহলে M1 প্লাস M2 কত, 50 যোগ 50 100। দেখেন তো 2 আর 50 গুণ করলে কত হয়, 100 না? তাহলে 100 100 কাটা না, তাহলে কি থাকে U2, তাহলে V1 ইকুয়াল টু কত আসতেছে, U2। সেম ভাবে এই যে V2 ইকুয়াল টু আসবে U1। এখন বলতে পারেন কথাটা মানে কি, কথাটা মানে হচ্ছে দুইটা সমান ভরের বস্তু, মানে এটাও 10 কেজি এটাও 10 কেজি। এখন এইটা যদি U1 বেগে যায়, এটা U2 বেগে দিকে আসতেছে, যখন দুইটা সংঘর্ষে লিপ্ত হবে তখন এই বস্তুটার যে পরিমাণ বেগে চলতেছিল এই বেগটা এটার ক্ষেত্রে ট্রান্সফার হয়ে যাবে। সেম ভাবে এই বস্তুটা যে বেগে আসতেছিল সেই বেগটা এটার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। খেয়াল করেন তো, এই বস্তুটার পরিবর্তিত বেগ U2 হয়ে গেছে না, U2 কার বেগ ছিল, বির বেগ ছিল না, এখন সেটা কি হয়ে গেছে, এ বস্তুর পরিবর্তিত বেগ হয়ে গেছে। সেম ভাবে খেয়াল করেন এখানে কত আসছে, V ইকুয়াল টু U1, অর্থাৎ বি বস্তুর পরিবর্তিত বেগ এখন কত হয়ে গেছে, U1। এখন U1 কার বেগ ছিল, এ বস্তুটার বেগ ছিল না, এটা এখন ওইখানে যে কনভার্ট হয়ে গেছে, এটাই আর কি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে, এই যে আপনি বুঝতে পারছেন না, দেখেন আপনার কাছে মনে হচ্ছে মাত্র 2টা সূত্র, আর এখান থেকে জাস্ট এইটা সূত্র, এটা তো মনে রাখা যায়, আর আগেগুলো তো মনে রাখা যায়, এখান থেকে কি আর ম্যাথ আসবে? বিলিভ করেন না করেন, এখান থেকে অনেক ধরনের জটিল ম্যাথ আসতে পারে। এই জন্য আমি বারবার আগের ক্লাসেও বলছি, এই ক্লাসেও বলতেছি, যারা 9-এ আছেন পারলে, প্লাস 10 আছেন, সবার জন্য বলতেছি, পারলে পুরান বইটা জোগাড় করেন, কারণ পুরান বইয়ে কিছু ম্যাথ আছে, বন্দুক আর গুলির কিছু ম্যাথ আছে। কি বললাম, বন্দুক আর গুলির কিছু ম্যাথ আছে, এগুলো এই বইয়ে দেওয়া নেই, এবং এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আপনার যদি মানে টেস্ট পেপার খুললে, কারোর কাছে যদি টেস্ট পেপার থাকে, তাহলেই দেখবেন বন্দুক রিলেটেড কতগুলো ম্যাথ আসছে। আজকে আমি ওইগুলো ম্যাথই করাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন আমি 2টা ম্যাথ লিখে রাখছি, সমস্যা নেই, আমি ম্যাথগুলো এখানেও তুলতেছি, আপনাদের কাছেও মানে ম্যাথগুলোর ডাক আছে, আমি মানে ছবি তুলে দিয়ে দিব, ঠিক আছে? খেয়াল করেন ফার্স্টে যে ম্যাথটা আজকে করবো, ফার্স্টে একটা সোজা ম্যাথ দিয়ে করি। খেয়াল করেন আমি কোশ্চেনটা তুলতেছি, আপনারাও তুলে ফেলেন। 40 কেজি ও 60 কেজি ভর, দেখেন 40 কেজি ও 60 কেজি ভরের, কোশ্চেনগুলো তুলে ফেলবেন। 40 কেজি ও 60 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 100 মিটার পার সেকেন্ড ও 2 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের বিপরীত দিক থেকে, ঠিক আছে, পরস্পরের বিপরীত দিক থেকে এসে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর বস্তু দুটি একত্রে মিলিত হয়। দুইটি একত্রে মিলিত হয়।
একত্রে মিলিত হয়ে চলতে শুরু করে, মিলিত হয়ে চলতে শুরু করে। খেয়াল করেন কি বলছি, 60 কেজি ও 40 কেজি ও 60 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 100 মিটার পার সেকেন্ড ও 2 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের বিপরীত দিক থেকে এসে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর বস্তুটি দুটি একত্রে মিলিত হয়ে চলতে শুরু করে। খেয়াল করেন কোশ্চেনটা তাড়াতাড়ি তুলে ফেলেন, কারণ আমি এখনই মুছে দিব, কারণ আমার বোর্ডের জায়গা নেই, আমি ম্যাথটা করবো। ঠিক আছে, তো ফার্স্টের যে কোশ্চেনটা, গ নাম্বার কোশ্চেনটা আপনারা লেখেন। আর শুনেন, এটা যদি নাও তুলতে পারেন সমস্যা নেই, আমি ছবি তুলে পিডিএফ আকারে আপনাদের ডিসক্রিপশনে কোশ্চেন দুটো দিয়ে দিব। ঠিক আছে, সো পেন খাওয়ার কিছু নেই। তো কোশ্চেনটা হচ্ছে, ফার্স্টের কোশ্চেনটা, সংঘর্ষের পর লিখে ফেলেন, সংঘর্ষের পর বস্তু দুটির মিলিত বেগ নির্ণয় করো। কি বললাম? সংঘর্ষের পর বস্তু দুটির মিলিত বেগ নির্ণয় করো। এখন আমি কোশ্চেনটা মুছে দিলাম, আমি বুঝাচ্ছি। দেখেন দেখেন একটা জিনিস চিন্তা করেন, হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয় না, শুনছেনই তো, তাই না? এখন মনে করেন একটা ট্রাক আর একটা গাড়ি ঠাস করে বাড়ি খাইলো। এখন আপনি বলেন তো, গাড়ির ভর কম, ট্রাকের ভর বেশি, যখনই মানে বাড়ি খায় হয়টা কি, ট্রাকটা গাড়িকে নিয়ে কিছুক্ষণ আগায় সামনে চলে যায় না? এরকমই তো কিছু, যে মনে করেন এদিক দিয়ে একটা গাড়ি আসতেছে, এদিক দিয়ে একটা ট্রাক আসতেছে, বাড়ি দেওয়া খাওয়ার সাথে সাথে এরকম তো না যে গাড়ি ছিটকে ওদিকে চলে যায়, ট্রাক ছিটকে ওদিকে চলে যায়, এরকম তো কিছু না। হয়টা কি, বাড়ি খাইলো, দেন দুইটা একত্রে সামনে চলে গেল। দেখেন সামনে চলে গেল, এটা একটা। এখন দেখেন একটু আগে আমরা সূত্রতে পড়ে আসলাম কি, m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। এটা কি ছিল ভাই? ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। এখন আমাকে একটা কথা বলেন, এই যে v1 v2 কি ছিল? পরিবর্তিত বেগ, অর্থাৎ বাড়ি খাইলো, বাড়ি খেয়ে আবার কি হলো, দুজন বাড়ি খাওয়ার সাথে একটু দূরে সরে গেল, এই বস্তুটার বেগ হয়ে গেল v1, এটা হয়ে গেল v2। কিন্তু এই অঙ্কে আমি কি বলছি? সংঘর্ষের পর গাড়ি দুটি একত্রে মিলিত হয়ে গেল বলছি না? একত্রে মিলিত মানে কি, দুইটা গাড়ি একসাথে হয়ে একদিকে চলা শুরু করে, তাই না? কি বলছি? বিপরীত থেকে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর বস্তু দুটি একত্রে মিলিত হয়ে চলতে শুরু করে। ইট মিনস বাড়ি খাওয়ার পর এ বস্তুটার বেগ আর এই বস্তুটার বেগ সেম হয়ে গেল। কি বললাম? এই বস্তুর বেগ এই বস্তুর বেগ সেম হয়ে গেল। ইট মিনস আমি যদি m1u1 m2u2 এতটুকু লিখি, এটাও ভি হয়ে গেল, এটাও ভি হয়ে গেল, তাই না? তাহলে কি লিখবো? m1v প্লাস m2v। কারণ কি, সংঘর্ষের পর দুইটা বস্তুতে একত্রে মিলিত হয়ে গেল, তাহলে এই বেগটা দুইটা বস্তুর জন্য সেম হয়ে গেল, সেম। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না, m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু v কমন নিলে কি m1 প্লাস m2 না? এটা না? এখন দেখেন তো সবকিছু আমার দেওয়া আছে না, মানটা বের করতে পারবো না। আমি কোশ্চেনটা কি বলছিলাম? সংঘর্ষের পর বস্তু দুটি মিলিত বেগ নির্ণয় করতে। মিলিত বেগ কোনটা? এইটা না? এটাই তো বেগ করবো। এখন খেয়াল করেন তো, m1 কত দিয়ে দিছে? 40 কেজি। m2 কত দিয়ে দিছে? 60 কেজি। বলে দিছিলাম কি, যথাক্রমে 100 মিটার পার সেকেন্ড বেগে ও 2 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। তাহলে u1 কত? 100, u2 কত? 2 মিটার পার সেকেন্ড। তাহলে বসাই দেন, m1 কত? 40, u1 কত? 100, m2 কত? 60, u2 কত? 2, v কত মান বের করবো? m1 প্লাস m2, 40 ইন্টু 60 করলে কত আসে? 100। তাহলে এখান থেকে ভিটা বের করা যাবে না? বের করে ফেলেন। তাহলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে মিলিত বেগ। সেটা কি? মিলিত বেগ। এখন আমি আপনাকে একটা কথা বলি, সাপোজ চিন্তা করেন কোশ্চেনটা যদি এরকম থাকতো যে 40 কেজি ও 60 কেজি ভরের দুটা বস্তু যথাক্রমে 100 মিটার পার সেকেন্ড বেগে ও 2 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের বিপরীত দিক থেকে এসে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পরবর্তীতে প্রথম বস্তুর বেগ হয়ে গেল এত, দ্বিতীয় বস্তুটার বেগ নির্ণয় করো। তখন জাস্ট এই সূত্রটা ফেলাই দিয়ে v2টা বের করতাম। এটাই অঙ্ক। কিন্তু এবার আমি কি বলছি? মিলিত বেগ, অর্থাৎ সংঘর্ষের পরে এই v1 আর v2টা কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। এর জন্য আমি এখানে ভিটা কমন নিয়েছি। আপনারা কি করবেন? এত কিছু করা লাগবে না, ডাইরেক্ট এই সূত্র দিয়েই ম্যাথটা করতে পারবেন, কারণ মিলিত বেগ। তাহলে এখানে ভিটা কমন রেখে এই সূত্র থেকে ডাইরেক্ট অঙ্কটা করলেই আপনারা 3-এ 3 দিয়ে দিবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এটা ছিল গ নাম্বার ম্যাথ। ঘ নাম্বার ম্যাথটা খুব বেশি মনোযোগ দিয়ে শুনবেন, খুবই বেশি মনোযোগ দিয়ে শুনবেন, খেয়াল করেন। ঠিক আছে, আচ্ছা দাঁড়ান আমি এটা মুছে দিই, তারপরে আমি বলতেছি। ঘ নাম্বার ম্যাথে বলছে উদ্দীপকের বস্তুদ্বয়, খেয়াল করেন ঘতে কি বলছে? উদ্দীপকের
উদ্দীপকের বস্তুদ্বয়ের সংঘর্ষ, উদ্দীপকের বস্তুদ্বয়ের সংঘর্ষ স্থিতিস্থাপক হবে কি গাণিতিকভাবে ব্যাখ্যাত। এই কথাটা মানে কি, স্থিতিস্থাপক হবে কি কথাটার মানেটা কি, সেটা হচ্ছে খেয়াল করেন তো। সংঘর্ষ যখন আমরা পড়লাম দুইটা সূত্র পড়ছিলাম, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি আর একটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতি। এখন আমরা দেখব দুইটাই সমান আসে কিনা। আমি জানি আপনারা বুঝেন না, আমি বুঝাই দিচ্ছি, খেয়াল করেন। ফার্স্টের সূত্রটা কি, m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু, যেহেতু এখানে বস্তু দুটো মিলিত হয়ে গেছে, সো আমরা কিন্তু এই সূত্র আর ফেলাচ্ছি না, আমরা কি ফেলাচ্ছি, ভি m1 প্লাস m2, কারণ বলে দিছে বস্তু দুটা সংঘর্ষের পর মিলিত হয়ে গেছে। তাহলে এটা কি ভাই, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। এখন একটা জিনিস খেয়াল করেন, সংরক্ষণশীলতা নীতিতে কি বলছি, যে এইটা ইকুয়াল টু এইটা হবে। তাহলে এখন একটা কাজ করেন, এটা কি আমার বাম পক্ষ না? তাহলে দেখেন তো লেফট হ্যান্ড সাইডে আমি যদি লিখি m1u1 প্লাস m2u2, মানটা বের করুন তো। m1 কত জানি ছিল 40 কেজি, u1 ছিল 100, প্লাস m2 ছিল 60, এটা ছিল 2। তাহলে কত আসে হিসাব করেন, 400 ইন্টু 100 মানে কি 4000, প্লাস 60 ইন্টু 2 মানে কি 120। তাহলে কত আসে যোগ করলে 4120। তাহলে এই যে এটার ভ্যালু কত আসছে ভাইয়া, 4120 চলে গেল লেফট হ্যান্ড সাইড। এখন আমরা দেখবো রাইট হ্যান্ড সাইডে কি সেম মান আসে কিনা। খেয়াল করেন, আমি অঙ্কটা করে দেন আপনাকে অ্যান্সারটা দিচ্ছি। খেয়াল করেন, m1 প্লাস m2, তাই না, m1 প্লাস m2 হচ্ছে কত 40 যোগ 60। আচ্ছা ভি কত আসছিল, ভি তো আমরা বের করি না, তাই না। একটা মিনিট দাঁড়ান, ক্যালকুলেটরটা বের করি, একটা মিনিট, অ্যান্সারটা বের করে ফেলি। 4120, বিটা সমত আসছিল 41.2 সমত। তাহলে কত আসে 100 ইন্টু 41.2, হ্যাঁ, তাহলে 4120। দেখেন এই ভির ভ্যালুটা হবে 41.2 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে একটা জিনিস খেয়াল করেন, লেফট হ্যান্ড সাইডে কত আসছে 4120 না। এখন যদি আমি রাইট হ্যান্ড সাইডে মান বের করতে যাই, রাইট হ্যান্ড সাইডে মানে কি আছে, দাঁড়ান মুছে দিই একটু। রাইট হ্যান্ড সাইডে কত আছে, ভি m1 প্লাস m2 না। তো ভির ভ্যালুটা গ থেকে আমরা পাইলাম কত 41.2 ইন্টু m1 প্লাস m2 করলে কত আসে, অবশ্যই 100। তাহলে কত আসতেছে 4120। তাহলে খেয়াল করেন তো, সংঘর্ষের পূর্বের ভরবেগ, সংঘর্ষের পরের ভরবেগটা মানে সম্মিলিত ভরবেগ, দুইটা ক্ষেত্রে কি সেম আসছে না। তাহলে ভরবেগের যে সংরক্ষণশীলতা নীতি এটা মানছে। ওকে, এতটুকু কমপ্লিট। এবার আমরা দেখবো যে শক্তি সংরক্ষণশীলতা নীতি এটা মানে কিনা। অর্থাৎ শক্তি সংরক্ষণশীলতা নীতির সূত্র আমরা কি পড়ছি, হাফ m1u1 স্কোয়ার প্লাস হাফ m2u2 স্কোয়ার ইকুয়াল টু হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এটা পড়ছি না ভাইয়া, এটাই তো পড়ছি। কিন্তু একটু আগে আমরা কি বলছি, গাড়ি দুটা সম্মিলিত মানে দুইটা একসাথে মিলিত হয়ে গেছে, যার কারণে এখানে কি আর v1 v2 থাকবে, থাকবে না, তখন কি হয়ে যাবে জাস্ট v থাকবে। ইট মিনস সূত্রটা হবে হাফ m1 v স্কোয়ার প্লাস হাফ m2 v স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি ভি স্কোয়ারটা কমন নিই, খেয়াল করেন তো, আমি যদি ভি স্কোয়ারটা কমন নেই তাহলে কি থাকে, ভি স্কোয়ারটা যদি আমি কমন নেই তাহলে থাকে হাফ m1 প্লাস হাফ m2। এটাই তো। এখন আমি কি করবো, সেম ভাবে এই রাইট হ্যান্ড সাইডের একবার মান বের করবো, আবার লেফট হ্যান্ড সাইডে মান বের করবো, রাইট হ্যান্ড সাইডে মান বের করবো। চলেন বের করি। আচ্ছা বের করি কেমনে, হাফ m1u1 স্কোয়ার হাফ m2u2 স্কোয়ার। তাহলে কাজ করেন, m1 এর ভ্যালু কত 40, তাই না, হাফ ইন্টু 40 ইন্টু u1 কত ছিল 100 স্কোয়ার প্লাস হাফ m2 কত ছিল ভাই 60 ইন্টু u2 কত ছিল 2 মানে 2 মিটার পার সেকেন্ড, মানে 2 স্কোয়ার মানে 4। আচ্ছা এবার একটু কাজ করেন, কাটাকাটি করেন, এটাকে কাটলে আসে 20 আর এদিক দিয়ে কাটলে আসে 2, তাহলে 6 দুগুণে 120 আর এদিকে আসে 100 স্কোয়ার ইন্টু 20, তাহলে 100 স্কোয়ার ইন্টু 20 কত আসলো, এত যুগ ডাইরেক্ট 120 যুগ 120, তাহলে ভ্যালুটা আসবে 200120। টোটাল মান ভ্যালুটা বের করলাম। সেম ভাবে এবার আপনারা এইটার ভ্যালু বের করেন, এখানে কত আসে। তাহলে কাজ করেন, চলেন, ভির ভ্যালু কত ছিল 41.2, তাই না, তো 41.2 স্কোয়ার ইন্টু
এখানে কত আছে, M1 হচ্ছে কত জানি ছিল 40, তাহলে 40 হলে 20 যোগ ওদিকে ছিল 60, একটা ছিল 30। তো এই সাইডে ভ্যালু আসতেছে, রাইট হ্যান্ড সাইডে ভ্যালু আসলো 8,000, 84,000, খেয়াল করেন 84,872। তাই খেয়াল করেন তো। আচ্ছা আমার ভ্যালু কিন্তু ভুল হতে পারে, তো আপনারা হিসাব করে নেবেন, ঠিক আছে। এই লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কি সেম আসছে? সেম কিন্তু আসে নাই। তাহলে বলেন তো এই যে এই গাড়ির দুটো যে সংঘর্ষ হলো, ওরা কি শক্তি সংরক্ষণশীলতা মানছে? মানে নাই কিন্তু। কারণ কি, শক্তি সংরক্ষণশীলতার নীতিতে কি বলছে, সংঘর্ষের আগের শক্তি সংঘর্ষের পরের শক্তিটা সেম হইতে হবে। বাট এখানে দেখেন সংঘর্ষের আগে একটা মান আসছে, সংঘর্ষের পরে আরেকটা মান আসছে, তাহলে ওরা কি শক্তি সংরক্ষণশীলতা মানছে? মানে নাই। সো কোশ্চেনে বলছিল উদ্দীপকের বস্তুদ্বয়ের সংঘর্ষ স্থিতি স্থাপক হবে কি? তাহলে আমাদের অ্যান্সার হবে যে উদ্দীপকের বস্তুদ্বয়ের সংঘর্ষ স্থিতি স্থাপক হবে না। কারণ কি, কারণ হচ্ছে ওরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মানছে, বাট শক্তি সংরক্ষণশীলতার নীতিটা মানে নাই। যদি ওরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি প্লাস শক্তি সংরক্ষণশীলতা নীতি দুইটাই মানতো, অর্থাৎ দুইটার ক্ষেত্রে যদি আমরা দেখতাম যে এইটা ইকুয়াল টু এইটা প্লাস এইটা ইকুয়াল টু এইটা, দুইটাই সেম আসতো, তাহলে বলতে পারতাম ওদের মানে স্থিতিস্থাপক, বস্তুদের সংঘর্ষটা স্থিতি স্থাপক। ঠিক আছে, আমি কথাটা আবারও মানে বলতেছি, খেয়াল করেন। ভরবেগের সংরক্ষণশীলতা নিয়ে দেখেন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটাতেই কত আসছিল, 4120, এটাতে আসছিল 4120। সো এটা ওকে, ক্লিয়ার, এটা বাদ। এবার আমরা গেলাম শক্তি সংরক্ষণশীলতা নীতিতে। শক্তি সংরক্ষণশীলতা নীতি দেখলাম এখানে এ ভ্যালুটা আসছে, যদি রাইট হ্যান্ড সাইডেও সেম এ ভ্যালুটা আসতো তখন আমরা বলে দিতাম হ্যাঁ সংঘর্ষটা স্থিতিস্থাপক, কিন্তু যেহেতু আসে নাইছে সো স্থিতিস্থাপক না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা তাহলে আমাদের এই ম্যাথটা গেল। দেন আমাদের সেকেন্ড ম্যাথ, ঠিক আছে, আমাদের সেকেন্ড, বারবার বলতেছি ম্যাথ আসলে এইভাবে একটা দুইটা করে সম্ভব না, আপনাদেরকে ম্যাথ অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এই জন্য বলতেছি পুরান বই, অথবা পুরান বই যদি নাও ম্যানেজ করতে পারেন কোনো প্যারা নেই, কি ম্যানেজ করবেন, টেস্ট পেপারটা কাইন্ডলি ম্যানেজ করেন। কারণ কি এখন থেকে যদি পড়ার পাশাপাশি টেস্ট পেপারে ম্যাথগুলো করে ফেলেন না, দেখবেন জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে, পরবর্তীতে যায় কোনো ঝামেলা পোহাইতে হবে না। ঠিক আছে, ম্যাথগুলো ক্লিয়ার করে ফেলেন। আচ্ছা এই ম্যাথটা খুব বেশি সুপার ডুপার ইম্পর্টেন্ট, খেয়াল করেন। এই ম্যাথটা আপনাদের বইয়ে নাই আনফর্চুনেটলি, এই বইগুলোতে এই ম্যাথগুলো দেয়ই নাই। খেয়াল করেন কোশ্চেনটা, দেখেন কোশ্চেনটা কি হলো। কোশ্চেনটা বলছে 10 গ্রাম ভরের, খেয়াল করেন 10 গ্রাম ভরের, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, 10 গ্রাম ভরের একটি বুলেট, কি বলছে, 10 গ্রাম ভরের একটি বুলেট 2 কেজি ভরের, খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা, ভরের বন্দুক হতে 300 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে একটি কাঠে 10 মিলিমিটার প্রবেশ করে থেমে গেল। কি বললাম, প্রবেশ করে থেমে গেল। খেয়াল করো কোশ্চেনটাতে কি বলছে ভাইয়া, 10 গ্রাম ভরের একটি বুলেট 2 কেজি ভরের বন্দুক হতে 300 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে একটি কাঠে 10 মিলিমিটার প্রবেশ করে থেমে গেল। গতে বলছে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো, বলছে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। আচ্ছা এখন বন্দুকের পশ্চাৎ বেগ কি আপনি জিনিসটা বুঝেন না, আমি জিনিসটা ক্লিয়ার করি আগে ফার্স্টে। সেটা হচ্ছে আপনি চিন্তা করেন, আমরা যখন মুভি দেখি, মুভিতে যখন দেখি যে মারামারি চলতেছে, অ্যাকশন যখন হয়, তখন যখন গুলিটা যখন করে বন্দুক থেকে একটু পিছনের দিকে সরে আসে, জিনিসটা কি খেয়াল করছেন? ঠুস করে গুলিটা করলো, বন্দুকটার পিছনের দিকে চলে আসে। আবার যারা পাবজি খেলেন তারাও দেখতে পারেন, গুলি করার সাথে সাথে বন্দুকটাকে একটু পিছনের দিকে ব্যাক করে, রিভার্স করে। কেন করে? তার ধর্মের কারণে, বৈশিষ্ট্যের কারণে বেগটা পিছনের দিকে কি আসে, চলে আসে। এইটাই হচ্ছে পশ্চাৎ, মানে পিছনের দিকে যে বেগটা। আচ্ছা এখন খেয়াল করেন, আমরা যখন ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা সূত্রটা পড়ছিলাম, সূত্রটা কি ছিল, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 m2 v2, এতটুকুই তো, তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে এতটুকু গেল, বুঝলাম। এখন এখানে কি কি দেওয়া আছে দেখেন তো, বলে দিছে 10 গ্রাম ভরের একটি বুলেট, ইট মিনস বুলেটের ভর m1 যদি হয় কত, 10 গ্রাম। এটাকে আপনি কেজিতে নেন, 10কে 1000 দিয়ে ভাগ করলে 0.01 কেজি।
একটি বুলেট 2 কেজি ভরের একটা বন্দুক হতে, তাহলে বন্দুকের ভর যদি M2 হয় তাহলে কত হবে 2 কেজি। চলে পাইলাম কি বলছে, 10 গ্রাম ভরের একটি বুলেট 2 কেজি ভরের বন্দুক হতে 300 মিটার/সেকেন্ড বেগে বের হয়ে একটি কাঠে 10 মিলিমিটার প্রবেশ করে থেমে গেল। ইট মিনস এই 300 মিটার/সেকেন্ডে কি হবে বলেন তো, বলেন এটা কি আদিবেগ না শেষ বেগ, চিন্তা করেন তো, খেয়াল করেন। এই যে এটা কি বুলেটের আদিবেগ U1 আর বন্দুকের আদিবেগ আমি ধরে নিলাম U2। খেয়াল করেন, আমি এটা মুছে দিই, এতটুকু তুলছেন না, তাহলে আমি মুছে দিলাম। খেয়াল করেন, তাহলে আমি একটু লিখে নিই পাশে কি কি দেওয়া আছে গিভেন হেয়ার, মানে যেটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে M1 0.01 কেজি, আমি ডাইরেক্ট লিখলাম। M2 2 কেজি। এখন বলেন তো বন্দুকের আদিবেগ এবং গুলির আদিবেগ কত হবে? ধরে নিলাম বন্দুকের আদিবেগ U1, গুলির আদিবেগ বন্দুক, এটা হচ্ছে গুলি, এটা হচ্ছে গুলির আদিবেগ, এটা হচ্ছে বন্দুকের আদিবেগ। এটা কিসের? গুলির, এটা হচ্ছে বন্দুকের। কত হবে বলেন তো? দুইটাই 0 হবে, কারণ কি দুইটা তো স্থির অবস্থায় আছে, আদিবেগ 0 না, দুইটা একদম স্থির অবস্থান আছে। সো U1 ও 0, U2 ও 0। এখন আসতেছে V1 V2, মানে হচ্ছে গুলির শেষ বেগ, বন্দুকের শেষ বেগ। তাহলে খেয়াল করেন তো, বলছে না 300 মিটার/সেকেন্ড বেগে গুলিটা বের হয়ে গেছে, ইট মিনস V1 কত? 300 মিটার/সেকেন্ড। V2 কত? এটাই আমাকে বের করা লাগবে, V2টা আমি জানি না। এটাই হচ্ছে আমার বন্দুকের পশ্চাৎ দিক। ওকে, চলেন তাহলে বের করে ফেলি। খেয়াল করেন, মনোযোগ দিয়ে দেখবেন, সূত্র কি? M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M1 V1 M2 V2। তো এই দুইটা পাশে 0 + 0, কারণ কি U1 U2 তো 0, ইকুয়াল টু M1 কত? 0.01 ইন্টু 300 প্লাস M2 কত? 2 কেজি ইন্টু V2। তাহলে কত আসতেছে ভাই দেখেন, এটা 0, 300কে 0.01 দিলে সম্ভবত 30 আসে না, 300 ইন্টু 0.01 3 ইন্টু 2V2। তাহলে V2 কত আসতেছে? এটাকে এই পাশ এদিকে যদি 3 থেকে এদিকে নিয়ে নিই তাহলে 2V2 ইকুয়াল টু কত? -3 না? সুতরাং V2 ইকুয়াল টু -3/2, মানে হচ্ছে 1.5 ইকুয়াল টু -1.5 মিটার/সেকেন্ড। দেখেন বন্দুকের পশ্চাৎ বেগ কত? -1.5 মিটার/সেকেন্ড। এখন আপনার মাথায় আসছে ভাই মাইনাস কেন আসছে, মাইনাস কেন? দেখেন মাইনাসটা দিয়ে কি বোঝাচ্ছে, মাইনাসটা দেখেন মান কত, আমি যদি বলি যে পশ্চাৎ বেগের মানটা কত, মান কিন্তু 1.5 মিটার/সেকেন্ড। মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? দিক বোঝাচ্ছে। মনে করেন দিকটা হওয়া উচিত ছিল সামনে, দিকটা উচিত ছিল সামনে, কিন্তু মাইনাস দিয়ে বোঝাচ্ছে কি? দেখেন তো গুলিটা যখন ফায়ার করলাম বন্ধুটা পিছনের দিকে চলে আসছে না, পিছনের দিকে চলে আসছে না, মানে কি দিকটা উল্টা দিকে। জিনিসটা সবসময় মাথা রাখবেন, ফিজিক্স থেকে যখন এই মাইনাসটা দেখবেন কোনো কোনো মানে, আপনি যখনই কোনো মানে মাইনাস আসবে এর কথাটা মানে হচ্ছে দিক উল্টা দিকে। মনে করেন যাওয়ার কথা ছিল এই দিকে, কিন্তু সে গেছে কোন দিকে? পিছনের দিকে। ইট মিনস তার দিকটা উল্টা, বিপরীত দিকে। আশা করি বুঝতে পারছেন। সবসময় মাথা রাখবেন মাইনাস মানে মান কিন্তু মাইনাস না, মান 1.5, মাইনাস মানে হচ্ছে দিকটা উল্টা দিকে। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? ঘ নাম্বার, ঘোড়ার ঘতে কি বলছে কোশ্চেনটা খেয়াল করেন। বুলেটের বাধা দানকারী বলের মান নির্ণয় করো। কি বললাম? বুলেটের বাধা দানকারী বলের মান নির্ণয় করো। আবার বলতেছি বুলেটের বাধা দানকারী বলের মান নির্ণয় করতে হবে, ঠিক আছে? আচ্ছা ওকে, খেয়াল করেন আমি বলি কি বলছে। দেখেন মজার একটা অঙ্ক কি হলো, বন্দুক, এটা মনে করেন একটা বন্দুক, আমি বন্দুক আঁকতে পারি না, সাপোজ মনে করেন এটা কিছু একটা যাই হোক, এই বন্দুক থেকে গুলি বের হইলো, এটা হচ্ছে কাঠ, তাই না? কোশ্চেন কি ছিল? কাঠে 10 মিলিমিটার প্রবেশ করে থেমে গেল। ইট মিনস এটা যদি বন্দুক হয়, এখান থেকে যখন গুলিটা বের হইলো এই কাঠে বাড়ি খাওয়ার সাথে সাথে সে কি করলো? কাঠে 10 মিলিমিটার প্রবেশ করে থেমে গেল, মানে বন্দুকের গুলিটা এখান থেকে বের হওয়ার সাথে 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 এখানে গিয়ে, দেখেন এটা একটা কাঠের তক্তা, সে 10 মিলিমিটার, এই যে এই এতটুকুর মান কত? 10 মিলিমিটার গিয়ে থেমে গেল। এখন বলেন তো ও কেন থামছে? আমাকে একটু জাস্ট অ্যান্সারটা দেন, কেন থামছে বলেন তো? কারণ হচ্ছে এই যে কাঠের তক্তাটা সে একটা বাধা দিচ্ছে না, সে বলছে তুই আর ঢুকতে পারবি না, সো 10 মিনিটের পরে সে আর ঢুকতে পারে না। এটাই হচ্ছে বাধা দানকারী বল। সো এখান থেকে আমার কি বের করা লাগবে? এফটা বের করা লাগবে। এফটা কত সেটা আমার বের করা
লাগবে। এখন খেয়াল করেন, বন্দুকের ভর আমরা জানি না, সরি বন্দুক না, গুলি যেহেতু বেরোচ্ছে তাই না, গুলির ভর কত ছিল 10 গ্রাম, ইট মিনস 0.01 কেজি। এখন এফ এর একটা সূত্র আছে, এফ ইকুয়াল টু এম এ, আমার দরকার কি এফ, তাহলে কি আমি এম এর ভ্যালু জানি 0.01, এটা পাইলে তো চলে যায় তাই না, তাহলে তো আমরা এফটা ইজিলি বের করে ফেলতে পারতাম। অর্থাৎ আমার কাছে কি নাই, ত্বরণটা জানা নেই, ত্বরণের মানটা জানা, ত্বরণের মানটা বের করা লাগবে। তো চলেন বের করি। খেয়াল করেন, আমরা এর আগে সূত্র মানে চ্যাপ্টারের সূত্র পড়ে আসছি না, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস, এটা পড়ে আসছি না। ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে সরণ। বলেন তো সরণ কতটুকু হয়েছে, সরণ হচ্ছে 10 মিলিমিটার, সরণ এস ইকুয়াল টু কত 10 মিলিমিটার। এটাকে আপনাকে কিসে নিতে হবে, মিটারে নিতে হবে। চলেন মিটারে নিয়ে নিই, 10 ডিভাইডেড বাই 100, 0.01 মিটার। ওকে, এ কিন্তু বের করা লাগবে। এখন আমাকে বলেন, একটা গুলি এখান থেকে বের হইলো, বের হয়ে এখানে যে কি ঠাস করে থেমে গেল না, তাহলে গুলিটা শেষ বেগ এখানে কত বলেন। এই দেখেন ফিজিক্সের এগুলি বুঝতে হবে, কোন জায়গায় কখন আদি বেগ ইউজ করবো, কোন জায়গায় কোনটা শেষ বেগ ইউজ করবো। এখন এগুলো কেমনে বুঝবেন, যত বেশি ম্যাথ করবেন, যত বেশি প্র্যাকটিক্যালি চিন্তা করবেন। ফিজিক্স মানে শুধু পড়া না বোঝা না, চিন্তা করা লাগবে আপনাকে। আপনি জিনিসটা পড়লেন, একটু চিন্তা করেন যে কেমনে আদি বেগ আসলো, কেমনে শেষ বেগ আসলো, কিভাবে কি হইতে পারে। যত চিন্তা করবেন, যত বোঝার চেষ্টা করবেন, তত এগুলো ক্লিয়ার হবে। আদারওয়াইজ মুখস্থ করে জাস্ট একটা ম্যাথ করে কখনো ফিজিক্সে ভালো করতে পারবেন না। তাহলে বলেন তো এই ক্ষেত্রে আদি বেগটা কত, আদি বেগটা 0। কারণ কি, এখান থেকে একটা গুলি বের হয়ে এখানে ঠাস করে থেমে গেল না, ওর কি কোনো বেগ আছে, তাহলে শেষ বেগ কত 0। তাহলে এখানে আদি বেগ কত, আদি বেগ হচ্ছে সেই 300 ছিল না, যেটা আমরা ওই ক্ষেত্রে শেষ বেগ ধরছিলাম, এখানে সেটা আদি বেগ হিসেবে কাজ করবে। তাহলে এটা হবে কি ইকুয়াল টু 300 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন 0.01। আচ্ছা হিসাব করেন কত আসে, 300 স্কোয়ার ডিভাইডেড বাই 2, দাঁড়ান অ্যান্সার ডিভাইড বাই 2 ইন্টু 0.01, তাহলে এর ভ্যালুটা আসতেছে, সুতরাং এর ভ্যালুটা আসছে -4.5 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড স্কোয়ার। খেয়াল করেন মাইনাসটা কেন, ত্বরণটা কি দিকে, তার উল্টা দিকের জন্য মাইনাসটা আসতেছে, দেখেন মাইনাস আসতেছে। তাহলে খেয়াল করেন তো, তাহলে কত আসলো এর ভ্যালু, খেয়াল করেন এটাকে এর সাথে দিলে মাইনাস, দেন এর ভ্যালুটা এইটা আসতেছে। এখন আমার কি এফ ইকুয়াল টু এম এ না, খেয়াল করেন এফ ইকুয়াল টু কত এম এ, এম কত জানি আসছিল 0.01 ইন্টু -4.5 ইন্টু 10⁶, হিসাব করেন তো কত আসছে ইন্টু 0.01, তাহলে আসতেছে 45,000 নিউটন, আগেরটা মাইনাস, এফ ইকুয়াল টু কত এত নিউটন। এখন আমাকে বলেন মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে, দিক বোঝাচ্ছে। আসলে দেখেন জিনিসগুলো বোঝা লাগবে। আপনি যখন বল দিচ্ছেন, আপনি দেখেন তো বস্তুটা এইদিকে, আপনি বলটা পিছন দিক দিয়ে দিলেন, এইটা হচ্ছে পজিটিভ। আপনি দেখেন তো আমি যখন কোশ্চেনটা বলছিলাম, কোশ্চেনটা কি বুঝছিলাম, বুলেটের বাধা দানকারী বল মানে কি, বাধা না। দেখেন ও কিন্তু সামনের দিকে যেতে যেতেছে, বাট সামনে একটা বাধা আছে না, বাধার কারণেই তো গুলিটা কি যাচ্ছে না, সামনে যাচ্ছে না। এই বাধা দানকারী বলটা কত মাইনাস, কারণ কি দিক ছিল এদিকে, দেখেন দিকটা ছিল এদিকে, বাধা দানকারী বলটা কি এদিকে দিচ্ছে না, তাহলে দিকটা কি চেঞ্জ হয়ে গেল না। এটার জন্যই আমরা বাধা দানকারী বল যখনই বের করবো দেখবেন অ্যান্সারটা অলওয়েজ মাইনাস আসবে। কি বললাম, মনে করুন নর্মাল একটা বল, যে 10 কেজি ভরের একটা বস্তু, মনে করেন আমি বলতেছি, মনে করেন 10 কেজি একটা ভরের বস্তু এত মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সামনের দিকে যাচ্ছে, বলগত এম ইন্টু এ দেখবেন পজিটিভ আসছে। কিন্তু এবার খেয়াল করেন, কিন্তু চিন্তা করেন 10 কেজি ভরের একটা বস্তু এদিকে যাচ্ছে, এত মিটার পার সেকেন্ড ত্বরণের একটা কোনো বস্তু সেটাকে বাধা দিচ্ছে, বাধা দানকারী বলে মান নির্ণয় করো, দেখবা তখন এফ ইকুয়াল টু এম এর ক্ষেত্রে এফটা মাইনাস আসবে, অর্থাৎ বলটা মানে কি সামনের দিকে যেতে যেতেছে, বাট দিকটা তার পিছনের দিকে উল্টা দিকে প্রকাশ করছে। ঠিক আছে, তো এই দুইটা ম্যাথ কিন্তু ইনাফ না, দুইটা ম্যাথে কখনো ইনাফ নাই, বারবার বলতেছি। এই জন্য আপনাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে টেস্ট পেপারটা প্লিজ একটু ঘাইটেন, যাদের নাই, বিশেষ করে যারা 9-এ আছে তারা আপনারা কিন্তু বাজারে মানে এটা লাইব্রেরিতে গেলে পুরান টেস্ট পেপারগুলো পাবেন। আপনাদেরকে একদম নতুন এডিশনটা লাগবে না, পুরানটা কিনলেও চলবে, ওইগুলো কিনে প্লিজ ম্যাথগুলো বাসায় করতে থাকেন। এখন যেহেতু ফ্রি টাইম, অনেক টাইম, সারাদিন কি করবেন,
একটু এগুলোর পিছনে সময় দিন, দেখবেন রেজাল্টটা ভালো হবে, ঠিক আছে? আর কোনো কিছু ফাঁকিবাজি করেন না, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে করবেন। তো আজকে ক্লাস এতটুকু পর্যন্তই। আর কেমিস্ট্রি নিয়ে অনেক ভাই অনেক কোশ্চেন করছে, এটা হচ্ছে আমি যেহেতু ফিজিক্স ক্লাস, তো ফিজিক্সই সলভ করবো। নেক্সট যখন আবার কেমিস্ট্রি ক্লাস আসবে তখন ওইগুলোতে আমি কেমিস্ট্রি রিলেটেড যেসব প্রবলেম আপনারা জিজ্ঞেস করছেন এগুলো আমি বলে দিব, ঠিক আছে? তো আজকে ক্লাস এত পর্যন্তই। ও আরেকটা কথা, আজকে আরেকটা ক্লাস ছিল, সেটা হচ্ছে মেবি নেক্সট চ্যাপ্টার। এটা সম্ভবত অধ্যায় 3, তো এর পরের চ্যাপ্টারটাও আমার, যেটা আজকে ছিল বাট এটা আমি একটু দিতে পারলাম না, এটা অবশ্যই কালকের মধ্যে পেয়ে যাবেন। তো এটা নিয়ে প্যানিক করার কিছু না, তো ইনশাল্লাহ সামনের কাছে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, বাই।